একটা জিনিস আপনাদেরকে বারবার মনে রাখতে হবে, ভিসাটা কোনো না আমি, না কোনো এজেন্সি, না কোনো 2 টাকার দালাল, না ক্রোয়েশিয়ার কোনো কোম্পানির মালিক কইরা দিতে পারবো না। এটাই জিনিস যারা বলতেছে যে ভিসার 100% গ্যারান্টি, যেই লোক যাদের কাছে আপনি ফাইলটা দিবেন, আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস হিসেবে নেন, একটা বড় ভাই হোক, ছোট ভাই হোক, বন্ধু হিসেবে একটা অ্যাডভাইস নেন। যেই লোকটার কাছে আপনি ফাইল দিবেন, সেই লোকটা যদি বলে 100% গ্যারান্টি তোমার আগে এটা আমাদের এই কোম্পানির ভিসা হবেই, এটার কোনো মিস নাই, ওই জায়গা থেকে মানে 100% আপনি দূরে থাকবেন। ইউরোপের ভিসা, আমি আবার বলছি, ইউরোপের ভিসা দেওয়ার একমাত্র ক্ষমতা শুধুমাত্র এম্বাসির বাইরে কারো কোনো ক্ষমতা নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা আজকে দেখতেছেন, সবাইকে সাদর আমন্ত্রণ। তো ভিডিওর যে টপিক বা ভিডিওর যে থাম্বনেল, সেটা দেখে আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই হয়তো আপনি ইউরোপে থাকেন, আমি একটা জিনিস বললাম আর আপনারা সহজে ইউরোপে আইসা পড়লেন, টাকা আছে বাপের অনেকগুলো, সহজে আপনি ইউরোপে আইসা পড়লেন। থাইমা যান ভাই, থাইমা যান, না না, এইভাবে না, কখনোই সম্ভব না। ইউরোপে আসতে হইলে মেইন যে জিনিসটা আপনার ফার্স্টে দরকার, সেটা হলো ধৈর্য, সেকেন্ড হলো ধৈর্য, থার্ড হলো ধৈর্য, এবং এট লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্যের পিএইচডি না, অনেক জায়গায় আমি দেখছি যে পিএইচডি করলে তাহলে আপনি আসতে পারবেন। ধৈর্যের পিএইচডির উপরে যদি কোনো কিছু থাকে সেইভাবে আসতে পারেন। বাট আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারি, একটা, যেহেতু আমি ইউরোপে থাকি, অ্যাডভাইস একটা দিতে পারি যে আপনারা কোন জায়গার কোনভাবে প্রসেস করতে পারেন, কোন দেশের ভিসাগুলো বর্তমানে হইতেছে, কোন দেশের ভিসাগুলো বেশি রিজেকশন যাইতেছে, মোটামুটি একটা গাইডলাইন দিতে পারি, একটা অথেন্টিক একটা নিউজ দিতে পারি, ঠিক আছে? কিন্তু সহজভাবে না। ওই যে অনেক দালাল বলতেছে যে তোমার 3 মাসের মধ্যে আমি 2 টাকার যে দালালগুলো বাংলাদেশ এজেন্সিগুলো বসে থাকে, বা বিভিন্ন মিডল ইস্টের মধ্যে যেই রাস্তাঘাটের মধ্যে, বিশেষ করে কাতারের মধ্যে আপনার যাতায়াতের সামনে যেগুলো বইয়ে থাকে, বলতেছে যে 40,000 রিয়াল নিয়ে আসো, 30,000 রিয়াল নিয়ে আসো, ঠিক আছে, 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে ইউরোপে পাঠাই দিব, ফ্রান্সে পাঠাই দিব, জার্মানি পাঠাই দিব। আর বাংলাদেশের এজেন্সি সুন্দর মতো মতে দিলে একটা আপনার অফিস করবো, এসি রুমালা অফিস, একটা রিসিপশনিস্ট রাখবো সুন্দর, বাস ওইখানে যে আপনি কথাবার্তা বলবেন, এমন ভাবে আপনার মানে মুগ্ধ করবো, আপনার 3 থেকে 4 মাসের মধ্যে একদম ইউরোপে নিয়ে কাট বসাই দিব। আসলে সেরকম না, বাস্তবতাটা এরকম না। আমি আপনাদেরকে মোটামুটি একটা গাইডলাইন দিতেছি। তো ভিডিওটা আমার সাথে থাকেন, আমি শুরু করতেছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা একটুও ভালো লাগে বা একটু হেল্পফুল মনে, তাহলে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন। আর যদি আমার ফেসবুকের পেজ থেকে থাকেন, তো পেজটা লাইক এবং ফলো দেওয়ার পাশে থাকবেন, ঠিক আছে? তো চলেন শুরু করি। তো আমি শুরু করতেছি। ভাইজান, আগে আপনারা বুঝতে হবে, দেখেন আমি নিজেও মিডল ইস্ট থেকে আইছি। আমি মিডল ইস্টে 2টা দেশে কাজ করছি, দুবাইতে কাজ করছি এবং কাতারে প্রায় অনেক বছর ছিলাম, ঠিক আছে? তো মিডল ইস্টের ভিসা, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার ভিসা আর ইউরোপের ভিসার সিস্টেমটা কিন্তু টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? আমি কোথাও নিন্দা করতেছি না, আমি একদম অনেক ছোট থেকে আমি উপরে উঠে তারপরে এখানে পর্যন্ত আমি আসছি। তো আমার এখানে এই করার কোনো কিছু নেই, আমি কারোর নিন্দা করতেছি না, বরং আমি এখনো মনে করি যে মিডল ইস্টে যারা থাকে, মিডল ইস্টে যারা যেই সমস্ত ছেলেপেলে থাকে, যারা ওইখানে যেই টাকাগুলা ইনকাম করে, যেই জিনিসপত্রগুলো ইউজ করে, বা যেই সমস্ত খাবারগুলো খাইতেছে, ইউরোপে এগুলো ড্রিম, এগুলো আর কোনো কিছু না, ঠিক আছে? আমি কারোর কোনো কিছু আমি মন্দ করতেছি না বা কারো কোনো কিছু ছোট করতেছি না, কিন্তু ওই সমস্ত দেশের ভিসাগুলো আপনি টাকা হইলে আসতে পারতেছেন, ইজিতে আপনি আসতে পারতেছেন, ঠিক আছে? কিন্তু ইউরোপে আপনার টাকা হইলেও আপনি আসতে পারতেছেন। ইউরোপের ভিসার সিস্টেমটা টোটালি মানে অন্যরকম। ইউরোপে যদি আপনি লিগেল ভাবে আসতে চান, সেটা হলো একমাত্র হলো ওয়ার্ক পারমিট, আর দ্বিতীয় হলো আপনার যে ফ্যামিলি, যদি আপনার কেউ থাকে এখানে পিআর হোল্ডার বা টিআরসি হোল্ডার আছে, তাদের এক নির্দিষ্ট সময় পর ফ্যামিলি নিতে পারে, ওইভাবে আপনি আসতে পারেন। তো ওয়ার্ক পারমিটে বা ফ্যামিলি যেভাবে আসতে পারেন, বাংলাদেশ থেকে যারা আসবেন আমি বলতেছি, তাদের অনেকগুলো ধাপ পারে তারপর আপনার ইউরোপের একটা ভিসা আপনি হাতে পান। অনেকে দেখতেছেন ভাই ওই লোক তো 4 মাসের মধ্যে ভিসা পেয়ে গেছে, আমিও 4 মাসের মধ্যে পাবো, কিন্তু ওই যে লোকে 4 মাসের মধ্যে ভিসাটা পাইছে, তারা জিজ্ঞেস করেন সে কতগুলা স্টেপ পারে তারপরে গেছে। মেইন যে স্টেপ গুলা, সেটা হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমামই ইউরোপের কোনো এম্বাসি নেই। কোনো কিছু হইতে হইলে, কোনো কিছু ইভেন একটা লিগালাইজেশন করতে গেলেও আপনাকে দিল্লিতে যাইতে হয়, পাশের দেশে ইন্ডিয়া, সেই ইন্ডিয়াতে যাইতে হয়। আর ইউরোপের ভিসার সিস্টেম হলো, প্রথম হলো আপনার যদি এখানে কাজের বিষয়তে আসছেন, আপনার একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হয়। ফার্স্টে আপনার ওয়ার্ক পারমিট আসে, এই যে ওয়ার্ক পারমিট, বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিটের জন্য আবার পুলিশ ক্লিয়ারেন্স লাগে, সেগুলো আবার লিগালাইজেশন লাগে। তারপর আবার ওয়ার্ক পারমিট আসার পর আবার সমস্ত ডকুমেন্ট আসে। তারপর মেইন যে সমস্যা, সেখানে আপনার মনে করেন যে ইন্ডিয়ার ভিসা করতে হয়, ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা করতে হয়। ডাবল এন্ট্রি ভিসা তারা ম্যাক্সিমামই এখন ফেস করা যায় না। আর সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। একটা অ্যাপয়েন্টমেন্ট কিনতে 1 লাখ 1.5 লাখ টাকার মতো চলে যায়। পোল্যান্ডের কথা বলতেছি, ক্রোয়েশিয়াটা এখন একটু আয়তের মধ্যে আছে, কিন্তু পোল্যান্ড বা হাঙ্গেরির এটা বাংলাদেশ থেকে আপনি সাবমিট করতে পারবেন, সেটাও 1 লাখ টাকার উপরে চলে যায়। আর অন্যান্য যেগুলো আছে, লিথুনিয়া বলেন বা অন্যান্য দেশ যেগুলো বর্তমানে ভিসা হইতেছে, সবগুলোর জন্য পাশের দেশ আপনার ইসের দিকে যেতে হয়, ইন্ডিয়া যেতে হয়। এবং নেপালে এখন কিছু জায়গা আছে, নেপালে এখন কয়েকটা দেশের ভিসা এখানে মানে ফাইল অ্যাকসেপ্ট করে আর কি ভিসার জন্য।
তো কতগুলো স্টেপ পার হয়ে যেতে হয়, ঠিক আছে। তো এতগুলো স্টেপ পার হওয়ার পরে যখন আপনি জমাটা দিলেন, সবকিছু করলেন, কিন্তু ভিসাটা আপনার রিজেকশন আসলো, এর থেকে কষ্ট আর কোনো কিছু নেই। তো আপনাদেরকে আমি বলতেছি যে এখন মোটামুটি যারা আছেন বাংলাদেশ থেকে পোল্যান্ডের জন্য, পোল্যান্ডের ওয়ার্ক পারমিটে পাওয়াটা মোটামুটি একটু ইজি, ঠিক আছে, কিন্তু ভিসা পাওয়াটা ইজি না, আমেরিকার থেকে এখন কঠিন। আমি আপনাদেরকে সবাইকে বলবো বাংলাদেশ থেকে যারা আছেন মোটামুটি এখন পোল্যান্ডে অ্যাভয়েড করেন, টোটালি অ্যাভয়েড করেন। পোল্যান্ডের কাজকর্ম আমরাও করছি, হালকা পাতলা আমরাও করছি, কিন্তু এখন আমরা নিজের এখন অতিষ্ঠ হয়ে যেতেছি, অনেকগুলো স্টেপ পারও করা লাগে, কথা বুঝতেছেন। দিন শেষে দেওয়া যাওয়ার পরে কোম্পানির সমস্ত কিছু ঠিক থাকে, সবকিছু ওকে থাকার পরও 10 নম্বর দিয়ে রিজেকশন করতেছে, ভিসা হইতেছে না, ঠিক আছে। ভিসা দেখা গেছে 100 জন দ্বারা 100 জনের মধ্যে 4টা 5টা ভিসা, তার উপরে কোনগুলো বড় বড় যে কাবাব সবগুলো, আর কিছু কিছু বড় বড় কোম্পানির আপনার এইগুলা এই এই ওয়েল্ডিং এর পারমিটের কিছু কিছু ভিসা হইতাছে, ঠিক আছে। তো আমি মনে করি টোটালি অ্যাভয়েড করা উচিত। আর মিডল ইস্ট থেকে যারা আছেন বা সিঙ্গাপুর থেকে যারা আছেন তাদের জন্য আমি মনে করি নতুন করে কোনোভাবে ফাইল দেওয়াটা উচিতই না। তাদের মিডল ইস্ট বা সিঙ্গাপুরের থেকে যে সমস্যা, ভিসা পাওয়ার থেকে বেশি সমস্যা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর এখন ভিসা মনে করেন দিতেই চাইতেছে না, ঠিক আছে। তো আসি এখন, তাহলে কি করবেন, যেহেতু আপনি বলেন না, তাহলে আপনি কিভাবে কোন দেশের জন্য আপনি ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা যেই দেশটা ট্রাই করতে পারেন, বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন, আমি বাংলাদেশের কথাও বলতেছি, বাংলাদেশ থেকেও মোটামুটি এখন সবচেয়ে বেশি বেশি ভিসার যে রেশিও সেটা হচ্ছে একমাত্র ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার ভিসা মানে খুবই হাই রেশিও এখন বর্তমানে বলতে গেলে। সেনজেনে যে যে কয়টা কান্ট্রি আছে তার মধ্যে ক্রোয়েশিয়ার ভিসা আগের রেশিও ছিল ভালো, এখনো একটু দেয়, একটু হয়তো বা কমাই দিচ্ছে, তারপর আমি আগের থেকে মনে করেন যে 70-80% মানে 100% হইলো, এখন হয়তো বা 80% ভিসা দিতে আছে। আর ক্রোয়েশিয়ার একটা জিনিস, যেই জিনিসগুলো আছে মিডল ইস্ট থেকে যারা আছেন, যে সমস্ত ভাই ব্রাদার আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আমি আপনাদের সবার কাছে বলবো, যদি আপনাদের একমাত্র ডিটারমেন্ট থাকে যে আপনি ইউরোপে আসতেই হবে, হ্যাঁ ইউরোপে আসতেই হবে, এখানে আসার পর আপনি অন্যান্য দেশে লিগেল ভাবে মুভ করা যায়, এমন না যে আপনার পালায় অন্য দেশে আসতে হবে, ঠিক আছে। তো যেখানে যেহেতু অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা নাই আর মোটামুটি ভিসা রেশিও ভালো আছে, তাহলে আমি মনে করবো সবাই জন্য, যেহেতু পোল্যান্ডের জন্য আপনারা টাকা পয়সা নষ্ট করেন, তাহলে ক্রোয়েশিয়ার জন্য আপনারা টাকা পয়সা একটু দিয়ে যাচাই বাছাই করতে পারেন। যদি আশেপাশে ভালো কোনো পরিচিত লোক আছে যারা আপনার পারমিট বের করে, তাদের আপনি হেল্প নিতে পারেন। সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনার ক্রোয়েশিয়ার পারমিটটা, আজকে পারমিট আসছে, কালকে দিয়ে আপনি বিএফএস জমা করতে পারেন, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, একদম ইজি, কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না, কোনো এনওসি লাগে না, সবচেয়ে ইজি প্রসেস যেটা আছে আমি মনে করি এই ক্রোয়েশিয়ার। কিন্তু ক্রোয়েশিয়ার পারমিটটা বের হওয়াটা একটু কঠিন, কারণ পারমিটটা মনে করেন যে একটু সময় নেয়। তো আপনার পরিচিত যারা আছে তাদের আপনি হেল্প নিতে পারেন। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, যদি সহজভাবে আসলে আসতে চান তাহলে সহজভাবে একমাত্র এখন বর্তমানে ভিসা রেশিও আছে এই ক্রোয়েশিয়ার। বাংলাদেশ থেকেও এখন 2টা দেশে আপনি জমা করতে পারেন, বাংলাদেশে যারা আছে ক্রোয়েশিয়ার পারমিট যদি নিতে পারেন। দিল্লিতে এখন তেমন বেশি চাপ থাকে না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। আর দিল্লি ছাড়াও আপনি নেপালে যা জমা করতে পারেন, কিন্তু ওই যে ওখানে নেপালে ভিসার ডিসিশনটা একটু দেরি করে আসে, তো মোটামুটি আপনার 90 দিন থেকে 100 দিনের মধ্যে নেপালের মধ্যে রেজাল্ট আসে। আর যেহেতু আপনার যারা মিডল ইস্টে আছেন, মিডল ইস্টে পুলিশ ক্লিয়ারেন্স আপনাদের তেমন ঝামেলা নাই, সবকিছু সত্যতার ওখানে বসে করতে পারতেছেন, প্লাস আপনার একটা জবও করতে পারতেছেন। ফাইলটা নিয়ে জমা করবেন, যেদিন আপনার মেসেজ আসবে আপনি পাসপোর্টটা কালেক্ট করবেন, ভিসা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো ক্রোয়েশিয়া দেশটাও কিন্তু খারাপ না, ক্রোয়েশিয়া থেকে এসে আপনি লিগেল ভাবে পোল্যান্ডে মুভ করতে পারবেন, আপনার কাছে ওয়ার্ক পারমিট থাকবে, লিগেল ভাবে মুভ করতে পারবেন, বা অন্যান্য অনেক ওয়ে আছে লিগেল ভাবে আসা, ওগুলো আমি পরে বিস্তারিত আলাপ করবো। তো বর্তমানে আমি মনে করি সবচেয়ে বেশি ভিসা দিতে আছে এই ক্রোয়েশিয়াতেই, এবং ক্রোয়েশিয়ার ভিসাটা যখন থেকে উন্মুক্ত হয়েছে তখন থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি রেশিও আমি মনে করি ক্রোয়েশিয়ার, এবং ঝামেলা ছাড়া, টোটালি অ্যাপয়েন্টমেন্টের কোনো ঝামেলা ছাড়া, আপনার কোনো হেজেল ছাড়া ওইখানে ট্রাই করতে পারেন। আরো যে দেশগুলোর ভিসা বর্তমানে হইতেছে সেগুলো হলো যে লিথুনিয়ার ভিসা মোটামুটি হইতেছে, হাঙ্গেরির ভিসা হইতেছে। বাংলাদেশ থেকে যারা আছেন তারা হাঙ্গেরির জন্য ট্রাই করতে পারেন, যেহেতু পাশের দেশে ইন্ডিয়াতে যাইতে বলে, যেই টাকাটা আপনারা অ্যাপয়েন্টমেন্ট কিনেন সেই টাকাতে আপনি এখানে ঢাকাতে বসেই আপনার ফাইলটা সাবমিট করতে পারতেছেন। তো হাঙ্গেরির ফাইলে কিন্তু অনেক রিজেকশন আসতেছে, ম্যাক্সিমাম হয় কি ওই আপনার দুর্বল কোম্পানির পারমিট গুলো থাকে, নাম মানে নামে মাত্র কোম্পানির পারমিট গুলো থাকে, আর ম্যাক্সিমাম ফেক ডকুমেন্ট দিতে আছে এই জন্য। তো ভালো কোনো মাধ্যম আপনারা দেখেন, ওইভাবে দেখে আপনারা পারমিট আইনা ওখান থেকে সাবমিট করেন, তো ইনশাল্লাহ হয়ে দেবো। আর সিঙ্গাপুর থেকে যেগুলো বলতে, সিঙ্গাপুরে যেহেতু আপনার ক্রোয়েশিয়ার ফাইল আপনি জমা করতে পারবেন না, আর মালয়েশিয়া থেকে ক্রোয়েশিয়ার ফাইল জমা নেয় না, দিল্লিকে মালয়েশিয়ার আগে যারা আছে তারা ইন্দোনেশিয়ার ফাইল জমা দিতে পারতো, বাট এখন এম্বাসি থেকে রেজিস্ট্রেশন করা দিতেন। তো সিঙ্গাপুর থেকে আপনারা যেই দেশের বিষয়টা হইতেছে বেশি, যেহেতু সিঙ্গাপুরে একটা স্কিল আছে, সিঙ্গাপুরে সবাই জানে এখানে স্কিলে কাজ করে, তো আপনারা সিঙ্গাপুরে থেকে লিথুনিয়ার জন্য ট্রাই করতে পারেন, একদম লিথুনিয়ার টিআরসি 2 বছরের টিআরসি কার্ডটা সহ আপনারা মুভ করতে পারেন। সিঙ্গাপুরে যারা আছেন তারা হয় হাঙ্গেরি বা আপনার এই লিথুনিয়ার জন্য ট্রাই করতে পারেন। অন্য কোনো দেশের, বিশেষ করে পোল্যান্ডের চিন্তাধারা মাথা থেকে টোটালি বাদ দেন। ভালো বড় কোম্পানি পারমিট আনতে পারবেন, ভিসা হইব, কিন্তু সরি, মেইন সমস্যা হচ্ছে আপনার পারমিট পাইবেন না, এই সরি আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা।
তো আমি মনে করি সিঙ্গাপুরে যারা আছেন এখনো প্রচুর মানুষের ভিসা হইতেছে, আমার অনেক পরিচিত মানুষ দেখছি লিথুয়ানিয়া থেকে আসতেছে, সিঙ্গাপুর থেকে লিথুয়ানিয়াতে আসতেছে এবং আসার পরে লিগেল ভাবে ওইখানে মুভ হয়েছে, বিভিন্ন পর্তুগালে বলেন পোল্যান্ডে বলেন মুভ হয়েছে। তো এই আর কি, ঠিক আছে। আচ্ছা, লাস্টের দিকে আমি আরো কিছু কথা বলতে আছি, যে যেই কথাটা বলছেন সহজ সহজ বলতে আসলে কোনো কিছুই নেই। আমি যেভাবে বললাম যে মোটামুটি প্রসেসটা ইজি আছে ক্রোয়েশিয়া, ঠিক আছে, কিন্তু আপনার জমা দিলেই যে ভিসা 100% হবে এমন কোনো কথা না। একটা জিনিস আপনাদেরকে বারবার মনে রাখতে হবে, ভিসাটা কোনো না আমি, না কোনো এজেন্সি, না কোনো 2 টাকার দালাল, না ক্রোয়েশিয়ার কোনো কোম্পানির মালিক কইরা দিতে পারবো না। এটাই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি না মনে রাখবেন যে ক্রোয়েশিয়া এই ইউরোপের ভিসাটা দেওয়ার একমাত্র ক্ষমতা হচ্ছে এম্বাসি। অ্যাম্বাসিডর মনে করছে আপনারা পয়সাটা দিব, সে দিতে ঠিক আছে, সে দিতেছে। আর অ্যাম্বাসির মনে হচ্ছে না আপনার পছন্দ হইতেছে না, সে ভিসাটা রিজেকশন করেছে, ওখানে কোনো কিছু বলার নেই। তারা একটা রিজন দিব, সিম্পল একটা রিজন দিব। তো যারা বলতেছে যে ভিসার 100% গ্যারান্টি, যেই লোক যাদের কাছে আপনি ফাইলটা দিবেন, আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস হিসেবে নেন, একটা বড় ভাই হোক ছোট ভাই হোক বন্ধু হিসাবে একটা অ্যাডভাইস নেন। যেই লোকটার কাছে আপনি ফাইল দিবেন, সেই লোকটা যদি বলে 100% গ্যারান্টি তোমার আগে এটা আমাদের এই কোম্পানি ভিসা হবেই, এটার কোনো মিস নাই, ওই জায়গা থেকে মানে 100% আপনি দূরে থাকবেন। ইউরোপের ভিসা, আমি আবার বলছি, ইউরোপের ভিসা দেওয়ার একমাত্র ক্ষমতা শুধুমাত্র এম্বাসির, এম্বাসির বাইরে কারো কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, আমি আপনি পারবো একটা ভালো একটা কোম্পানি পারমিট এনে দিতে, এজেন্সিগুলো পারবো একটা ভালো কোম্পানির পারমিট এনে দিতে, যেগুলো কোম্পানি ভিসা রেশিও ভালো থাকে, প্রসেসটা বা ফাইলটা সুন্দর করে সাথে দিতে পারবো, ঠিক আছে। কিন্তু ভিসা দেওয়ার একমাত্র অধিকার, একমাত্র এখতিয়ার যেটা আছে সেটা হলো এম্বাসি, আর বাদ বাকিটা আপনার নসিব, ঠিক আছে। তো আপনারা ট্রাই করতে থাকেন, এক জায়গা থেকে ফেল হইলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। জীবনে চলতে গেলে ফেল হয়, আমরাও অনেক সময় অনেক ক্ষেত্রে ইউরোপের ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে ফেল হয়েছি, অনেক জায়গায় লস দিছি, তারপর অনেক সময় রিকভার করছি, ঠিক আছে। তো যেই লসটা যায় সেটা লস হিসাবে না, মানে সেই একটা হিসাব নিবেন যে এটা আমার একটা অভিজ্ঞতা, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো। যদি আমার ভিডিওটা আবারও বলতেছে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিন, আর আমার চ্যানেলটা দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো কিছু আমি উপহার আপনাদেরকে দিতে পারবো। আর আবারও বলতেছি, যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলে, তাদের কাছে আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ, মন থেকে কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।